ফিরে এসো অনুরাগে পর্ব ৩। নো পাপা, আমি বানি আর তুমি দুজনের সাথেই ঘুমাতে চাই, প্লিজ পাপা প্লিজ। নিস্তব্ধ রজনী, ঘুমন্ত চারিধার, দুর্লোক একফালি চন্দ্রের আধিপত্য, তবে কালচে মেঘের দস্যিপনায় তার উজ্জ্বল রশ্মি বসুধায় আদৌ পৌঁছাচ্ছে কিনা তা বোঝা দেয়। সবাই যখন তন্দ্রায় আভাসে প্রস্তুতি নিচ্ছে কিংবা গভীর নিদ্রায় মগ্ন হয়েছে, ঠিক তখনই নিদ্রা পূর্ববর্তী টুয়েঙ্কেলের এমন অস্বস্তিকর আবদারে আর্যর কপালে বিরক্তির ভাঁজ গভীরতর হলো। এক ঝলক তৃষার দিকে তাকালো সে। তৃষার দীর্ঘ পল্লবগুলো এক সুপ্ত কম্পন, অস্বস্তিতে হাত পা কম্পিত হচ্ছে বারংবার। নিস্তব্ধ ঘরে ঘড়ির কাঁটার শব্দটাও এই মুহূর্তে তার কানে হাতুড়ির মতো বিচ্ছে। অন্যদিকে আর্যর বিরক্তিটা কেবল টুয়েঙ্কেলের আবদারে সীমাবদ্ধ ছিল না, তার অস্বস্তিটা ছিল আরও গভীর, আরও মনস্তাত্ত্বিক। তৃষার এই থরথর কম্পন আর কুকুরে যাওয়া ভঙ্গিটা তার পৌরুষ হয়ে কোথাও গিয়ে এক অদৃশ্য আঘাত হানছিল। সে চাইছিল রুম থেকেই বেরিয়ে যেতে, শুধুমাত্র টুয়েঙ্কেলের অনবরত কান্নার ব্ল্যাকমেইলিংয়ের আশঙ্কায় সে নিচু স্বরে বলল, মাম্মাম জেদ করো না, বানি নিশ্চয়ই অনেক টায়ার্ড, উনি নিজের রুমে গিয়ে ঘুমাবে, আর পাপা তো আছেই তোমার পাশে। টুয়েঙ্কেল এবার তার ডাগর ডাগর নীলা পাখিজোড়া পানিতে টুইটুম্বর করে চিৎকার করে উঠল, নো পাপা, আমি বানি আর তুমি দুজনের সাথেই ঘুমাতে চাই, প্লিজ পাপা প্লিজ। বানি না থাকলে আমার ভয় লাগে, আর তুমি তো পাপা, তুমি পাশে না থাকলে আমি ঘুমোতেই পারি না। তৃষা দরজার একপাশে অস্বস্তিজনিত শঙ্কায় গুটিসুটি। তার অবস্থা তখন বাংলা ওই প্রবাদটার মতো, ছেড়ে দেমা কেঁদে বাঁচি। সে কাপা গলায় বলল, কিউটি পাই, আমি তো তোমার পাশের রুমেই আছি, ভয় কিসের, দরজা খোলাই থাকবে। টুয়েঙ্কেল এবার বিছানায় পা দাপিয়ে কান্না শুরু করলো, তোমরা দুজনেই পচা, কেউ আমায় ভালোবাসো না বানি। পরিস্থিতি আয়ত্তের বাইরে যেতে দেখে আর্য এক দীর্ঘশ্বাস ছাড়ল। তার ভেতরের নেভি অফিসার সত্তাটি যেন 5 বছরের এক পুতুলের কাছে শোচনীয় পরাজিত হলো। সে বিছানা থেকে নেমে তৃষার সামনে গিয়ে দাঁড়ালো। আর্যর উচ্চতা আর বলিষ্ঠ শরীরের ছায়ার তৃষার ক্ষীণ কায়া যেন আরও ক্ষুদ্র হয়ে গেল। আর্য ধীর লয়ে গম্ভীর কণ্ঠে বলল, লুক তৃষা, আমি জানি এটা আপনার জন্য সুপার অকওয়ার্ড, আমার জন্যও তাই, কিন্তু এই ইমোশনাল ব্ল্যাকমেইল থেকে বাঁচার আর কোনো পথ আমি দেখছি না। ও একবার জেদ ধরলে সারা রাত কাঁদবে। আপনি কি জাস্ট ও ঘুমানো পর্যন্ত এখানে বসতে পারেন? তৃষা মাথা নিচু করে উত্তর দিল, ইটস ওকে, ওর ঘুমের অভ্যেসটা আসলে আমার সাথে হয়ে গেছে। আপনি কিছু মনে না করলে আমি বরং সোফাটায় বসি। না, আপনি বেডেই বসুন, আমি উপাসে আছি, জাস্ট মাঝখানে ও থাকবে, দ্যাটস ইট। অগত্যা সুখনিরেশী বিশাল কিং সাইজ বেডে শুরু হলো এক অদ্ভুত সহাবস্থান। মাঝখানে টুয়েঙ্কেল, ডানে আর্য আর বামে তৃষা। ঘরের নীলচে লাইট ল্যাম্পের আলোয় এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। বৃষ্টির শব্দে বাইরের পৃথিবীটা যেন আলাদা হয়ে গিয়েছে। টুয়েঙ্কেল দুজনের হাত এক জায়গায় এনে নিজের পেটের উপর চেপে ধরল। তৃষা অনুভব করলো আর্যর তপ্ত হাতটা তার হাতের ঠিক নিচেই। সে দ্রুত হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু টুয়েঙ্কেল ছাড়ল না। টুয়েঙ্কেলের আবদার আজ যেন থামছেই না। ও ঘুমাতে ঘুমাতেই ফের বলল, পাপা তুমি বানিকে একটা স্টোরি শোনাও তো। আর্য খানিকটা স্লান হেসে বলল, পাপা তো শিপের গল্প জানে মাম্মাম। টুয়েঙ্কেল কিছুটা ভুরু গুটিয়ে কী জানি ভাবল, অতপর তৃষার দিকে তাকিয়ে বলল, তাহলে বানি তুমি। তার কথা বুঝে কথাটা শেষ করার আগেই তৃষাটাকে থামিয়ে দিল। বলল, ওকে সুইট হার্ট, বাট তোমাকেও প্রমিস করতে হবে স্টোরি শোনার পরপরই তুমি ঘুমিয়ে পড়বে। টুয়েঙ্কেল কিছুটা চঞ্চল কণ্ঠে জবাব দিল, তোমরা এত বিজি কেন বলো তো, আমি কি বলছি আমি তোমার কাছে স্টোরি শুনবো? তৃষা রীতিমতো অবাকের চূড়ান্তে, তাহলে কি সুইট ক্যান্ডি? টুয়েঙ্কেল এবার তৃষার গলার কাছে ঝুলে পড়ে আদুরে গলায় আবদার করলো, বানি তুমি বরং একটা গান গাও, পাপা তোমার গান শুনবে আর আমিও ঘুম দেবো, প্লিজ বানি। তৃষার বুকটা ধক করে উঠল। গান? এই পরিস্থিতিতে? পাশেই আর্য, যার উপস্থিতিতেই তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আমতা আমতা করে বলল, কিউটি পাই, এখন গান গাওয়ার সময় নয় তো। পাপা রাগ করবেন, আর আমার গলা আওয়াজ খুব একটা ভালো নেই। কিন্তু টুয়েঙ্কেল ছাড়ার পাত্রী নয়। সে এবার চোখের কোণে জল জমিয়ে ফেলল। কেউ আমার কথা শোনে না, পাপা তুমিও না, বানিও না, জাস্ট একটা গান, আমি না শুনলে একদম ঘুমাবো না। তৃষা দেখল পরিস্থিতি সামলানো দায়। আর্যর দিকে একবার আর চোখে দেখল। সে নির্লিপ্ত ভঙ্গিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে, যেন এই জগতের কোনো কিছুর সাথেই তার সম্পর্ক নেই। তৃষা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করল। সে জানে এই মুহূর্তে না গাইলে টুয়েঙ্কেলকে শান্ত করা অসম্ভব। ঠিক আছে কিউটি পাই, কাঁদছো কেন? আমি গাইছি, কিন্তু কথা দাও গান শেষ হলেই চোখ বন্ধ করবে।
টুয়েঙ্কেল খুশিতে গদগদ হয়ে মাথা নাড়ল। মুহূর্ত কিছু অতিক্রান্ত হতেই তৃষা টুয়েঙ্কেলের তুলতুলে শরীরে হাত বোলাতে বোলাতে হঠাৎ গুনগুন করে গান গাইতে শুরু করলো, এক শান্ত লরি। তার কণ্ঠে সেই স্নিগ্ধ সুর যেন আর্যর ক্লান্তি মাখানো স্নায়ুগুলোকে আলতো করে মালিশ করে দিতে লাগলো। আর্য আর চোখে তৃষার দিকে তাকালো। জানালার পর্দা ভেদ করে আসা চাঁদের স্লান আলো তৃষার মুখে পড়ে তাকে জান্নাতি হুরের ন্যায় সৌন্দর্য করে তুলছে। মিনিট দশেকের মধ্যে টুয়েঙ্কেল গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। তার শান্ত শ্বাস প্রশ্বাসের শব্দে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু আর্য আর তৃষার চোখের পাতা এক হওয়া তো দূরের কথা, তাদের হৃৎপিণ্ডের ধুকপুকানি যেন নীরবতার মাঝেও প্রতিধ্বনি তুলছে। আর্য সন্তর্পণে ওঠার চেষ্টা করতেই তৃষা ফিসফিস করে বলল, এখন উঠবেন না প্লিজ, ও হাত ধরে আছে, নড়াচড়া করলে আবার জেগে যাবে। তৃষার কথা আর্য মেয়ের আদুরে মুখের দিকে তাকিয়ে স্থির হয়ে বসে রইল। তার হাতটা এখনও টুয়েঙ্কেলের পেটের উপর, আর তার বলিষ্ঠ আঙ্গুলগুলোর ঠিক পাশেই তৃষার নরম তুলতুলে আঙ্গুলগুলো, যেন সামান্য সঞ্চালনেই জেগে যাবে ছোট্ট টুয়েঙ্কেল। নিস্তব্ধ রজনীর সেই মেঘমেদুর অন্ধকার কেটে গিয়ে প্রভাতের এক চিলতে স্নিগ্ধ সূর্যরশ্মি শুকনীরের বাতায়ন দিয়ে উঁকি মারছে। কাল রাতের একটানা ভারী বর্ষণে বাহিরের রাতের সেই আড়ষ্টতা আর অস্বস্তির কুয়াশা ভোরের কচি রৌদ্রে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তৃষা যখন ঘুম থেকে উঠেছিল, টুয়েঙ্কেল তখনও আর্যর একখানা বলিষ্ঠ হাত আঁকড়িয়ে গভীর নিদ্রায় মগ্ন ছিল, আর আর্যর নিমীলিত নেত্রপল্লবে সদ্য পতিত ভোরের আলো পড়ে এক অপার্থিব গাম্ভীর্য তৈরি করেছিল। তৃষা অতি সন্তর্পণে ধীরে ধীরে নেমেছিল বিছানা ছেড়ে। বর্তমানে রৌদ্রালোকিত শুকনীর মুখর কিছু পরিচিত মুখের উপস্থিতিতে তাদের কলতানে হামিদা বেগমরা এসেছেন। তবে সাবরিনা মৃত্তিকার সঙ্গে উপস্থিত এক অচেনা মুখ, আদ্রিয়ান এহসান, হামিদা বেগমের জ্যেষ্ঠ পুত্র এবং আর্যর ছোট ভাই। পেশায় তিনি একজন সার্জন। আর্য আর তৃষার বিয়ের সময় এক অতি জরুরি হার্ট সার্জারি কেস হাতে থাকায় তিনি দেশের বাইরে ছিলেন। শত ইচ্ছা থাকলেও সেই শুভক্ষণে উপস্থিত হতে পারেননি। আজ তার আগমনে ঘরের আবহাওয়া যেন এক স্নিগ্ধ আভিজাত্যে ভরে উঠেছে। আদ্রিয়ানের চশমার কাচের আড়ালে থাকা চোখ দুটিতে বুদ্ধিমত্তার দীপ্তি আর ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে অমায়িক হাসি তার ব্যক্তিত্বকে অনন্য করে তুলছে। তবে আদ্রিয়ান একদম ঠিক আর্যর বিপরীত। চোখে মুখে দুষ্টুমি আর ঠোঁটে এক চিলতে অমায়িক হাসি। সে ড্রয়িং রুমের সোফায় আয়েশ করে বসে চা পান করেছিল। তৃষাকে দেখেই সে একগাল হেসে উঠে দাঁড়ালো। আদ্রিয়ান মডার্ন স্টাইলে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়াও, সো ইউ আর দ্য মোস্ট টকড অফ পারসন ইন দিস হাউস। হাই ভাবি, আমি আদ্রিয়ান, আপনার দুর্ভাগ্যের অংশীদার আর কি, আই মিন এই গম্ভীর বড় ভাইয়ের ছোট ভাই। হামিদা বেগম আদ্রিয়ানের পিঠে এক মৃদু চড় মেরে বললেন, আহ আদ্রিয়ান, একদম ইয়ার্কি নয়, মেয়েটা এমনিতেই নতুন সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, ওকে আর অস্বস্তিতে ফেলিস না। সাবরিনা আর মৃত্তিকা তৃষার হাত ধরে নিজেদের মাঝখানে বসিয়ে নিল। সাবরিনা, জানো ভাবি, আদ্র ভাইয়া কিন্তু পুরাই আর্য ভাইয়ের বিপরীত, কিছুক্ষণ থাকুক, ফিল করতে পারবা। মৃত্তিকা হেসে যোগ করল, একদম, আর্য ভাইয়ার সেই হিমালয় সদৃশ গাম্ভীর্য যদি কেউ ভাঙতে পারে তবে সেটা এই ডক্টর আদ্রিয়ান। ঠিক সেই মুহূর্তে আর্য ড্রয়িং রুমে প্রবেশ করল। তার পরনে নেভি ব্লু টি শার্ট আর ট্রাউজার। আদ্রিয়ানকে দেখেই আর্যর ভুরু জোড়া কিঞ্চিত কুঁচকে গেল, তবে চোখের কোণে এক চিলতে স্নেহের আভাস পাওয়া গেল। আদ্রিয়ান আর্যর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কংগ্রাচুলেশন বড় ভাই, বিয়ের শুভেচ্ছা আপনাকে। আর্যর কপালে বিরক্তির রেখা ফুটে উঠল। সে তৃষার দিকে একবার আর চোখে তাকিয়ে আদ্রিয়ানকে ধমক দিয়ে বলল, ডক্টর, তুমি নাকি খুব বিজি ছিলে। আদ্রিয়ান হো হো করে হেসে উঠল। সে তৃষার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখলেন তো ভাবি, এই ডাইনোসরের সাথে সারভাইভ করাটা কতটা টাফ। তবে ডোন্ট ওয়ারি, আই অ্যাম অলওয়েজ ইন ইয়োর টিম। তৃষা মৃদু হাসল, তবে তার মনে পড়ে গেল কাল রাতের সেই তপ্ত অনুভূতির কথা। বাইরের রোদ ঝলমলে সকালটা যেন আজ এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই সিঁড়ি দিয়ে দুমদুম করে শব্দ করে নিচে নেমে এলো টুয়েঙ্কেল। ঘুম থেকে উঠে তার আলুথালু চুল আর ফোলা ফোলা গাল দেখে মনে হচ্ছে একদলা সাদা তুলো এগিয়ে। ড্রয়িং রুমে অচেনা কিন্তু চেনা চেনা চেহারার আদ্রিয়ানকে দেখেই সে থমকে দাঁড়ালো। আদ্রিয়ান দুহাত বাড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, ওরে বাবা, এটা কে? এ তো দেখছি নীলসাগরের এক ছোট্ট জলপরি। কই দেখি আমার ফেরিটা কার কাছে আসবে। টুয়েঙ্কেল প্রথমে একটু লজ্জা পেলেও আদ্রিয়ানের অমায়িক হাসি দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে গিয়ে আদ্রিয়ানের কোলে ঝাঁপিয়ে পড়ল। আদ্রিয়ান তাকে শূন্যে তুলে ঘুরিয়ে তার তুলতুলে চোয়ালে এক লম্বা চুমু খেলো। টুয়েঙ্কেল খিলখিল করে হেসে উঠে বলল, পাপা দেখো, চাচু এসেছে। তুমি কেন আসোনি যখন বানি এসেছিল।
আদ্রিয়ান ওকে সোফায় বসিয়ে নিজের চশমাটা টুইঙ্কেলের নাকে পরিয়ে দিয়ে বলল, আরে মাম্মাম, আমি তো গিয়েছিলাম পরীদের দেশ থেকে তোমার জন্য জাদুর চকলেট আনতে। এই দেখো। বলেই পকেট থেকে একটা বড় ডেইরি মিল্ক বের করলো সে। টুইঙ্কেলের চোখ দুটো চকচক করে উঠল। সে চকলেটের দিকে হাত বাড়িয়ে আবার আর্যর দিকে তাকালে আদ্রিয়ান ফিসফিস করে বলল, ভয় নেই, আজ পাপার পারমিশন লাগবে না। আজ এখানে শুধুই চাচু আর তার ফেরির রাজত্ব। টুইঙ্কেল চকলেটে কামড় দিয়ে তৃষার দিকে তাকিয়ে আদ্রিয়ানকে বলল, চাচু জানো বানি না খুব সুন্দর গান গায়। কাল রাতে পাপা আর বানি দুজনে মিলে আমায় ঘুম পাড়িয়েছে। তুমি তো ঘুমাওনি, তুমি কেন গান শোনোনি? টুইঙ্কেলের এই সরল স্বীকারোক্তিতে ড্রয়িং রুমে এক মুহূর্তের জন্য পিনপত নীরবতা নেমে এলো। আর্য অস্বস্তিতে পড়ে চায়ের কাপে মনোযোগ দিল, আর তৃষার ফর্সা গাল দুটো মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করলো। আদ্রিয়ান তৃষার দিকে এক ঝলক তাকিয়ে আর্যকে একটা টিপ্পনি কেটে বলল, তাই নাকি? বাহ, বড় ভাই তো দেখছি বেশ রোমান্টিক হয়ে উঠেছেন। নেভি অফিসাররা কি এখন গান শুনে ঘুমায় নাকি? টুইঙ্কেল আদ্রিয়ানের কলার টেনে ধরে গম্ভীর মুখে বলল, তুমি পাপাকে বকা দিচ্ছ কেন চাচু? পাপা কিন্তু কাল অনেক ভালো ছিল। ও আমাকে আর বাণীকে একদম জড়িয়ে ধরে বসেছিল। আর্য এবার আর সইতে না পেরে উঠে দাঁড়িয়ে বলল, আদ্র, ওকে বেশি মাথায় তুলিস না। মাম্মাম, চলো ফ্রেশ হবে চলো। আদ্রিয়ান হাসতে হাসতে টুইঙ্কেলকে কোলে নিয়ে বলল, না পাপা, আজ ও আমার সাথে ব্রেকফাস্ট করবে। আর ভাবি, আপনার গানের গলা কিন্তু একদিন আমাকেও শোনাতে হবে, নয়তো আমি টুইঙ্কেলের টিম থেকে আপনার টিমে ট্রান্সফার হতে পারছি না। মধ্য গগনের সূর্যটা আজ যেন অগ্নিবর্ষণ করছে। তপ্ত রৌদ্রকিরণে আবৃত বসুধা এক অসহনীয় উত্তাপে। রাজপথের পিচগলা গরম আর যানবাহনের ধোঁয়ায় চারদিকটা ঘোলাটে। ঠিক এমনই এক বৈরী আবহাওয়ায় রাজপথ চিরে ছুটছে একটি রিকশা। গন্তব্য শুকনির। রিকশায় বসে অবিরাম হাত পাখা নেড়ে নিজেকে বাতাস করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে মেহসানা। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম, আর বিরক্তির রেখাগুলো ভুরু পল্লবে স্পষ্ট। কালকের দিনটা ছিল তাদের গ্রুপ ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, অথচ কাল সারাটা দিন তৃষা যেন কর্পূরের মতো উবে গিয়েছিল। না ছিল তার কোনো হদিশ, না বাস্তবে, না নেটওয়ার্কে। মেহসানা রিকশায় বসে অস্থিরভাবে ঘড়ির দিকে তাকাচ্ছিল। সকাল থেকে সে অধীর আগ্রহে প্রতীক্ষা করেছিল। ভেবেছিল আজ অন্তত কলেজে আসবে মহারানী। তবে আজও তৃষার অনুপস্থিতি মেহসানার বন্ধুসুলভ দুশ্চিন্তা থেকে এক নিমেষে উস্কে দিল। উৎকণ্ঠা নিতান্তই নিছক নয়, পাল্লায় বেশ ভারী। তাই এই কাঠফাটা রোদের মাঝেও সে রওনা হয়েছে। শুকনির অবশ্য মেহসানার কাছে একদমই এক অচেনা পুরী তেমনটা নয়। গত 2 মাসে ছোট্ট টুইঙ্কেলের সাথে তার এক অদ্ভুত মায়ার সখ্যতা গড়ে উঠেছে। সেই সুবাদেই এই প্রাসাদের অন্দরে তার গমনাগমন কদাচিৎ ঘটলেও আজকের এই মেঘমেদুর পরিস্থিতির মাঝে তার আগমনটা যেন একটি বেশিই প্রাসঙ্গিক। শুকনিরের বিশাল লোহার গেটের সামনে রিকশাটা থামতেই মেহসানা যেন হাঁপ ছেড়ে বাঁচল। ভাড়া মিটিয়ে নামার সময় সূর্যের প্রখরতা ওর মেজাজটাকে আরও চড়িয়ে দিল। ওড়না দিয়ে কপাল মুছে বিড়বিড় করে বলল, তৃষার বাচ্চা, তুই শুধু একবার সামনে আয়। তোর এই নোটের খাতা দিয়ে যদি তোকে আমি না পিটিয়েছি তবে আমার নামও মেহসানা না। গেটের কাছে গিয়ে মেহসানা কলিং বেলে হাত রাখল। সাধারণত হানিফ চাচা কলিং বেল বাজতেই অতি দ্রুত গেট খুলে দেয়, কিন্তু আজ কয়েকবার বেল দেওয়ার পরও কারও সাড়া নেই। বিরক্তি নিয়ে মেহসানা ভাবল, আজ কি শুকনিরের সবাই কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে? ও যখন শেষবারের মতো জোরে বেলটা চাপল, ঠিক তখনই ক্যাশ ক্যাশ শব্দে গেটের পাল্লাটা খুলে গেল। মেহসানা গেট খোলার শব্দ শুনেই লোকটার দিকে ভালো করে না তাকিয়েই গটগট করে ভেতরে ঢুকতে শুরু করলো। তার হাতে নোটের খাতা আর কপালে বিন্দু বিন্দু ঘাম। ভেতরে ঢুকতে ঢুকতেই সে আপন মনে বলে উঠল, হানিফ চাচা, এত দেরি কেন? রোদে পুড়ে তো কয়লা হয়ে গেলাম। পানির জগটা রেডি রাখেন তো। 2 কদম এগোতেই পেছন থেকে এক গম্ভীর অথচ বেশ ধারালো পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, এই যে মিস, নিজেকে খুব বড় কোনো লাট সাহেব মনে হয় আপনার? অনুমতি না নিয়ে এভাবে কারো অন্দরমহলে ঢুকে পড়াটা কি আপনার ডিকশনারিতে স্মার্টনেস? মেহসানা থমকে দাঁড়ালো। কণ্ঠটা হানিফ চাচার নয়। ও চট করে পিছনে ফিরল। দেখল এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। পরনে খুব বেশি ফর্মাল ড্রেস নেই ঠিকই, কিন্তু আভিজাত্য ঠিকরে বেরোচ্ছে। তবে রোদের তাপে মেহসানার মাথা তখন এতটাই গরম যে সে যুবকের চেহারা বা পোশাকের আভিজাত্য লক্ষ্য করার চেয়ে তার দারোয়ান সুলভ আচরণটাকেই বেশি মনোযোগ দিল। সে ভাবল, হানিফ চাচা হয়তো ছুটিতে, তাই এই নতুন ছোকরাকে রাখা হয়েছে।
মেহসানা ভুরু কুঁচকে একটা অবজ্ঞার হাসি দিয়ে বলল, ও আচ্ছা, নতুন লোক বুঝি। তা হানিফ চাচা সালাম শেখায়নি? আসসালামু আলাইকুম। এবার পথ ছাড়ুন তো ভাই, এমনিতেই দেরি হয়ে গেছে। আদ্রিয়ান হেউসানের চোখ দুটো চশমার আড়ালে বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে জীবনে অনেক কিছুই হয়েছে, কিন্তু কেউ তাকে দারোয়ান ভেবে সালাম ঠুকবে এটা তার দুঃস্বপ্নেও ছিল না। আদ্রিয়ান নিজের ভেতরের রাগটা সামলে নিয়ে বাঁকা হেসে বলল, সালামের জন্য ধন্যবাদ, কিন্তু এই ভাই ডাকটা কি আপনার এই অদ্ভুত বুদ্ধির পরিচয়, নাকি আপনার স্বভাবজনত অভ্যাস? আর আপনাকে ভেতরে যাওয়ার পারমিশন কে দিয়েছে? মেহসানা এবার রীতিমতো ক্ষেপে গেল। সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, দেখুন, বেশি কথা বলবেন না। আমি এই বাড়ির মেহমান টুইঙ্কেলের মিমি। আপনার মালিকের সাথে আমার বন্ধুত্ব। বেশি তরপালে কিন্তু আপনার চাকরিটা নড়বড়ে হয়ে যাবে বলে দিলাম। আমাকে চেনেন আপনি? আদ্রিয়ান এবার অট্টহাসিতে ফেটে পড়ল। হাসি থামিয়ে সে মেহসানার দিকে এক পা এগিয়ে এসে বলল, চাকরি নড়বড়ে? ইন্টারেস্টিং। তা মিস মিমি, আপনি কি জানেন আমি কে? আমাকে কি আপনার বাড়ির কাজের লোক মনে হচ্ছে? ঠিক তখনই ভেতর থেকে ছোট্ট এক মিষ্টি কণ্ঠের এক চিলতে আনন্দধ্বনি ভেসে এলো, মিমি, ও মিমি, তুমি এসেছো? টুইঙ্কেল দুমদুম করে সিঁড়ি দিয়ে নেমে মেহসানার দিকে দৌড়ে এলো। মেহসানা আদ্রিয়ানের দিক থেকে নজর সরিয়ে হাঁটু গেড়ে বসে টুইঙ্কেলকে জড়িয়ে ধরল। ব্যাগ থেকে একটা রঙিন লজেন্স বের করে টুইঙ্কেলের হাতে দিয়ে বলল, হ্যাঁ জান পাখি, আমি এসেছি। আচ্ছা কিউটি পাই, তোমাদের এই নতুন দারোয়ানটা এত অসভ্য কেন বলো তো? আমাকে ভেতরে ঢুকতেই দিচ্ছে না। এই দামড়াটাকে কোত্থেকে ধরে এনেছো তোমার বাণী? দামড়া শব্দটা শুনে আদ্রিয়ানের মুখটা মুহূর্তেই লাল হয়ে গেল। সে রাগে রীতিমতো তোতলাতে শুরু করলো। এক্সকিউজ মি, আপনি আমাকে কি বললেন, দামড়া? হোয়াট দ্য? টুইঙ্কেল লজেন্সটা মুখে পড়ে অবাক হয়ে মেহসানের দিকে তাকালো। তারপর আদ্রিয়ানের দিকে আঙ্গুল তুলে খিলখিল করে হেসে উঠল। ও মিমি, ও তো দারোয়ান না, ও তো আমার আদ্রিয়ান। মেহসানের হাতের নোটের খাতাটা যেন হাত থেকে ফসকে পড়ে যেতে চাইল। সে স্থবির হয়ে গেল। একবার টুইঙ্কেলের দিকে তাকাচ্ছে, আর একবার ওই দামড়া নাম দেওয়া লোকটার দিকে। আদ্রিয়ান এবার হাত দুটো বুকের উপর ভাঁজ করে দাঁড়িয়ে বিজয়ী হাসি হাসলো। শুনলেন তো মিস মিমি, আমি এই বাড়ির দারোয়ান আদ্রিয়ান হেসান, পেশায় একজন সার্জন। তা আপনার দামড়া থিওরিটা কি আমার প্রফেশনের সাথে ম্যাচ করে? নাকি আমি আবার আপনার ইন্টারভিউ নেব যে আপনি কার অনুমতিতে এখানে ঢুকেছেন? মেহসানার তখন ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যেতে। সে আমতা আমতা করে বলল, আমি আসলে ভেবেছিলাম হানিফ চাচা, মানে আপনি গেট খুললেন তো তাই। আদ্রিয়ান এক কদম আরও এগিয়ে এসে ফিসফিস করে বলল, হানিফ চাচা অসুস্থ, তাই ডাক্তার হিসেবে আমি গেটের দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু জানতাম না গেট খুলতেই একটা তপ্ত মরিচের সাথে দেখা হবে। বাই দ্য ওয়ে, লজেন্সটা কি শুধু টুইঙ্কেলের জন্যই? এই দামড়া চাচার জন্য কিছু নেই? মেহসানার রাগে লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করল। সে দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আপনার জন্য ঝালমরিচ আছে, খাবেন? টুইঙ্কেল, তোর বাণী কোথায়? আমি ওর কাছে যাব। আদ্রিয়ান যাওয়ার পথ আগলে দাঁড়িয়ে ভুরু নাচিয়ে বলল, ওহো, আগে তো ক্ষমা চাইতে হবে। একজন সিনিয়র সার্জনকে আপনি দামড়া বললেন, দারোয়ান বানালেন, এত সহজে নিস্তার নেই মিস মিমি। সে সরি। মেহসানা নোটের খাতাটা বুকের সাথে চেপে ধরে দাঁত কিরমির করে বলল, সরি? স্বপ্ন দেখুন যান, আপনার মতো ফাজিল ডাক্তার আমি জীবনে দেখিনি। টুইঙ্কেল মাঝখানে দাঁড়িয়ে দুজনের এই ঝগড়া উপভোগ করছিল আর লজেন্স খাচ্ছিল। সে হাসতে হাসতে বলল, চাচু, মিমি কিন্তু খুব ভালো, তোমরা ফাইট করো না। আদ্রিয়ান হাসল। মেহসানার পাশ কাটিয়ে যাওয়ার সময় নিচু স্বরে বলল, ফাইট তো কেবল শুরু মিস মিমি, সুখনিরে আপনার স্বাগতম। মেহসানা গটগট করে ভেতরে চলে গেল ঠিকই, কিন্তু তার হৃৎপিণ্ডটা কেন যেন অসময়ে লাফাচ্ছে। রোদের তাপের চেয়েও আদ্রিয়ানের ওই বাঁকা হাসিটা যেন তাকে বেশি অস্থির করে তুলল। মেহসানা যখন গটগট করে ড্রয়িং রুমে প্রবেশ করল, তখন তার গালের রক্তিম আভা লজ্জার নাকি আদ্রিয়ানের সাথে হওয়ার রণক্ষেত্রের উত্তাপের তা বোঝা দেয়। তবে অন্দরে পা রাখতেই তার সেই চঞ্চলতা এক লহমে স্থিমিত হয়ে এলো। শুকনিরের আজকের পরিবেশটা যেন এক অন্য কোনো বসন্তের প্রভাতী আবেশে আচ্ছন্ন। সে দেখল কিচেনে হামিদা বেগমের বসে আছে বললে ভুল হবে। তৃষার রান্না তদারকি করছেন, মাঝে মাঝে নিজেই রান্না করছেন। আর তাকে ঘিরেই সাবরিনা আর মৃত্তিকার গুঞ্জন। মেহসানা এই মানুষগুলোকে চেনে, তাদের সাথে তার পূর্ব পরিচয় নেহাত কম নয়। কিন্তু আজ যেন সব কিছুতেই এক নতুন রঙের প্রলেপ পড়েছে। তৃষা আমিনা বেগমের সহায়তায় রান্না করছিল। দেখা মাত্রই দৌড়ে আসলো সে। মেহসানা নোটের খাতাটা শক্ত করে চেপে ধরে তৃষার কাছে এগিয়ে দিয়ে হামিদা বেগমের উদ্দেশ্যে সালাম দিলেন। হামিদা বেগম সস্নেহে হাসলেন। মমতা ভরা কণ্ঠস্বরে তিনি বললেন, এসো মা মেহসানা, রোদে পুড়ে তো একসার হয়ে গেছো, তৃষার সাথে কথা বলতে এসেছো বুঝি? মেহসানা সামান্য হেসে বলল, জি আন্টি, কালকে আমাদের একটা ক্রুশিয়াল ক্লাস ছিল। এই মহারানী তো কাল উধাও, ফোনেও নেই, নেটওয়ার্কেও নেই, তাই নোটগুলো বুঝিয়ে দিতে এলাম। ভাবলাম দিয়ে এক দৌড়ে পালাবো, রোদের যে তেজ। সাবরিনা পাশ থেকে ফিক করে হেসে দিল। সে মেহসানার দিকে এগিয়ে এসে ভুরু নাচিয়ে বলল,
আরে মেহু, পালাবে বললেই পালানো যায় না। এই বাড়ির এন্ট্রেন্স তো সহজ, এক্সিস্ট অনেক টাফ। আর আজ তো স্পেশাল মেনু হচ্ছে, ভাবি আর আম্মু মিলে জাস্ট ফাটিয়ে দিচ্ছে। তুমি না খেয়ে গেলে আমাদের সেলিব্রেশন তো জমবেই না। মৃত্তিকা তখন সালাড সাজাতে ব্যস্ত ছিল। সে হাতের ছুরিটা নামিয়ে রেখে বলল, রাইট। আর মেহপু, আজকের ভাইবটা খেয়াল করেছো? পুরো হাউস আজ লাইভলি। তুমি বরং ভাবির রুমে গিয়ে একটু এসিতে বসো, এই গরমে তোমার ফেস তো পুরো টমেটোর মতো রেড হয়ে আছে। মেহসানা মনে মনে ভাবল, টমেটো হয়ে নেই রে ভাই, একটু আগে এক ডাইনোসরের সার্জনের সাথে যুদ্ধ করে এসেছি। তবে মুখে শুধু বলল, আরে না মৃত্তিকা, টমেটো না, জাস্ট সানবার্ন। বাট তৃষা, তুই কি কাল কলেজ করবি? তিশা মাথা নাড়িয়ে বলল, কালকেও তো একটা প্রেজেন্টেশন আছে। আচ্ছা সেসব বাদ দে তো, বরং তুই একটু ড্রয়িং রুমে বস, আমি এই ডেজার্টটা সেট করে আসি। হামিদা বেগম স্নেহমাখা কণ্ঠে যোগ করলেন, না তৃষা, তুমি বরং ওকে নিয়ে উপরেই যাও, আদ্র বোধহয় নিচে আসছে। মেহসোনা মা, তুমি তৃষার সাথে গিয়ে ফ্রেশ হয়ে নাও। মেহসোনা আদ্রিয়ানের নাম শুনেই একটু চমকে উঠল। সে দ্রুত তৃষার হাত চেপে ধরে বলল, চল চল উপরে যাই, এখানে বড্ড বেশি মানুষের আনাগোনা। তৃষা মেহসোনার এই আকস্মিক তাড়াহুড়ো দেখে অবাক হলেও কিছু বলল না। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় মেহসোনা একবার পিছনে আর চোখে তাকালো। সূর্যিমামা তখন বিদায়ের প্রস্তুতিতে মগ্ন। দিগন্ত জুড়ে লালচে মেঘের ভেলাগুলো অলস ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছে, যেন শ্রান্ত দিন শেষে তারা কোনো এক অজানা ঠিকানার সন্ধানে ব্যস্ত। উত্তপ্ত সূর্যের তপ্ত দহন স্তিমিত হয়ে কনক প্রভায় রূপ নিয়েছে। এক স্নিগ্ধ তামাটে আভা ছড়িয়ে পড়েছে শুকনিরের আঙিনায়। বাগানের দেবদারু আর হাসনা হেনার পাতায় সে আলো লেগে ঝিলমিল করছে। বাড়ির অতিথিরা একে একে বিদায় নিয়েছেন। কোলাহলমুক্ত শান্ত নিস্তব্ধতা আবার ফিরে এসেছে শুকনিরে। আর ঠিক এই গোধূলিবেলায় বাগানের ঘাসের উপর তৃষা আর টুয়েঙ্কেল মিলে অন্য জগৎ সৃষ্টি করেছে। তৃষা ঘাসের উপর বসে একমনে ফু দিয়ে এয়ার বাবলস তৈরি করছে, আর টুয়েঙ্কেল সেই রঙিন বুদবুদগুলো ধরার জন্য প্রজাপতির মতো এদিক ওদিক ছুটছে। আকাশের সেই আবির মাখা রং তৃষার শুভ্র মুখে এসে পড়েছে, যা তাকে এই মর্তের মানবী অপেক্ষা কোনো রূপকথা রাজকন্যার ন্যায় মোহময়ী করে তুলেছে। টুয়েঙ্কেলের খিলখিল হাসি আর বাতাসের ঝিরিঝিরি শব্দ মিলেমিশে এক অদ্ভুত একতান সৃষ্টি করছে। তৃষা যখন উপরের দিকে ফু দিচ্ছে, তখন তার অবিন্যস্ত কগাছি কেশগুচ্ছ কপালে এসে দুষ্টু নৃত্যে লিপ্ত হচ্ছে। হঠাৎ টুয়েঙ্কেল দৌড়ে এসে তৃষার কোল ঘেঁষে বসে বলল, ও বানি। তৃষা তৎক্ষণাৎ হাতে থাকা বাবলস মেকার কাঠিটা সুলোশনের বোতলে ডুবিয়ে পাশে সরিয়ে রাখলো। পাশে রেখে বলল, সুইটহার্ট, কী হয়েছে? টুয়েঙ্কেল তার ডাগর ডাগর চোখ জোড়া নাচিয়ে বলল, বানি, চলো আমরা ট্যাগ গেম খেলি। তুমি পুলিশ হবে আর আমি চোর। তুমি কিন্তু আমাকে কিছুতেই ধরতে পারবে না, ওকে? সন্ত ফোঁটা স্নিগ্ধ গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটজোড়া সামান্য প্রকম্পিতপূর্বক হেসে ওড়নার আঁচলটা নিজের সঙ্গে ভালোভাবে জড়িয়ে বলল, ও রিয়েলি, তুমি চোর? তাহলে পুলিশ কিন্তু রেডি, এই ধরলাম কিন্তু। বলেই তৃষা চপল চরণে টুয়েঙ্কেলের পশ্চাদ্দা বন করল। ক্ষুদ্র চরণে টুয়েঙ্কেল সবুজাবৃত উদ্যানের প্রান্ত হইতে প্রান্তরে বক্ররেখায় ধাবমান, আর তৃষা কৃত্রিম পরাজয়ের ছলনায় তাকে ধরার প্রচেষ্টায় মগ্ন। হাস্যরসের সেই করতল যখন চরমে, তখন তৃষা প্রায় টুয়েঙ্কেলের নাগাল পেয়েছে। ঠিক তখনই এক নিবিড় গুল্মরাশির অন্তরালে আত্মগোপনের নিমিত্তে টুয়েঙ্কেল আকস্মিক মোড় নিল, আর তাকে ধরার অন্তিম ক্ষণে তৃষা নিজের অলক্ষ্যে শিথিল হওয়া ওড়নার কুঞ্চনে চরমের ভারসাম্য হারালো। একটি অস্ফুট আর্তনাদ আকাশ বাতাস বিদীর্ণ করিয়ে যখন সে সম্মুখপানে পতনোন্মুখ, ঠিক তখনই একজোড়া বাহু তাকে শূন্যের মাঝেই ধরে ফেলল। তৃষা আছড়ে পড়ল এক সুবিস্তৃত বক্ষপঞ্জরের উপর। নাসিকাগ্রহে এসে বিঁধল সেই অতি পরিচিত কাষ্ঠল সৌরভের মোহনীয় ঘ্রাণ। নেত্রপল্লব নিমীলিত তৃষার ভয়ার্ত হৃদয়ে কম্পিত হচ্ছে। বক্ষস্পিন্দন বোধহয় কণ্ঠনালীর দ্বারে এসে করাঘাত করছে। ধীরলয়ে দৃষ্টি মেলে সে দেখল, সে বর্তমানে আর্যর বক্ষলগ্না, আর আর্যর সেই অতলস্পর্শী নিথর আখিগুজল তার উপর স্থির হয়েছে। আর্যর ললাটে বিরক্তির রেখাগুলি তখন কৃষ্ণপক্ষের মেঘের ন্যায় ঘনীভূত। সে অতি সন্তর্পণে তৃষাকে আলতো করে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বেশ গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, আপনি কোনো সেন্স নেই? সারাক্ষণ এমন ছোট বাচ্চাদের মতো প্যানিকড করে লাফালাফি করেন কেন? একবার যদি কোনো বড় চোট পেতেন, নিজের প্রতি এত কেয়ারলেস কেন? হ্যাঁ? তৃষা মাথা নিচু করে দাঁড়িয়ে, তার কান দুটো লজ্জায় আর আর্যর হাতের সেই উষ্ণ স্পর্শে লাল হয়ে গেছে। ললাটের ঘর্মবিন্দু আর কপালের আরক্তিম আভা যেন পড়ন্ত বিকেলের গোধূলি আলোর সহিত পাল্লা দিচ্ছে। গোধূলির এই শান্ত আকাশটা যেন হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে।
সে অপরাধীর মতো নিজের ওড়নার খুঁট আঙ্গুলে পেঁচাতে লাগলো। আর্যর চোখের সেই তীক্ষ্ণ চাউনি আর তার হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিচ্ছে। সে কাপা গলায় অস্ফুট স্বরে বলল, আসলে আমি খেয়াল করিনি। টুইঙ্কেলের সাথে খেলতে গিয়ে ওড়নায় পা আটকে গিয়েছিল। আমি সরি। আর্য এক মুহূর্তের জন্য তৃষার ওই নতমুখী অবয়বটার দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে মুখে ভয়ের চেয়েও বেশি এক অদ্ভুত দ্বিধা খেলা করছে। আর্যর শক্ত চোয়াল কিছুটা শিথিল হলো, কিন্তু কণ্ঠের গাম্ভীর্য কমল না। সে পকেটে হাত গুজে শীতল স্বরে বলল, নিজের ব্যাপার একটু কেয়ারফুল থাকা উচিত, নাথিং এলস। ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলো ছোট্ট টুইঙ্কেল। সে এতক্ষণ দূর থেকে পাপা আর বাণীর এই গম্ভীর আলোচনা পর্যবেক্ষণ করছিল। পরিস্থিতি বেগতিক দেখে সে গুটি গুটি পায়ে আর্যর কাছে এগিয়ে এলো। আর্যর প্যান্টের কাপড় টেনে ধরে মুখটা উঁচিয়ে বেশ বিজ্ঞের মতো বলল, পাপা তুমি বাণীকে বকছো কেন? বাণী তো পুলিশ হয়েছিল আর আমি চোর। চোর ধরতে তো গিয়ে পুলিশ একটু পড়ে যেতেই পারে, তাই না? মেয়ের এমন অকাট্য যুক্তি শুনে আর্য ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটতে গিয়েও থমকে গেল। সে নিচু হয়ে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। টুইঙ্কেল আর্যর গলা জড়িয়ে ধরে তৃষার দিকে তাকিয়ে চোখ টিপল। আর্য টুইঙ্কেলকে কোলে নিয়ে তৃষার পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ বলল, পুলিশ যদি নিজেই ধরাশয়ী হয় তবে চোর তো পালাবেই, সঙ্গে নিজেও বোল্ট আউট হয়ে যাবে। আর কোনো কথা না বলে আর্য টুইঙ্কেলকে কোলে নিয়েই সোজা গটগট করে ভেতরে চলে গেল। তৃষা সেই জায়গাতেই স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। তার কানে তখনও আর্যর সেই গাঢ় কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। শুকনীড়ের বাতায়নতলে রজনীর নিস্তব্ধতাও তখন ঘনীভূত হয়ে আসছে। বাইরের উদ্যান, হাতে হাসনা হেনার উগ্র সুবাস নৈশ বায়ুর ডানায় চড়ে কক্ষের অভ্যন্তরে প্রবেশ করছে। টেবিলের এক কোণে রক্ষিত ল্যাম্পশেডের স্লান পিতালক তৃষার টেবিলের উপর ঝুঁকে পড়েছে। সম্মুখে মেহসিনার দেওয়া সেই নোটের খাতা আর কয়েকটা রেফারেন্স বই খোলা। তৃষা স্থির নয়নে খাতার পাতায় দৃষ্টি নিবদ্ধ রাখার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু তার মন যেন আজ অবাধ্য পক্ষী, বারংবার পিঞ্জর ছেড়ে সেই গোধূলি লগ্নে ছুটে যাচ্ছে। ঘাসের উপর সেই পতনোন্মুখ মুহূর্ত, আর্যর সেই বলিষ্ঠ বাহুবন্ধন, আর নাসারন্ধ্রে বিদ্যমান সেই কাষ্ঠল সুগন্ধ, সবই যেন অক্ষরের রেখায় রেখায় ভেসে উঠছে, দোলা দিচ্ছে স্মৃতির পাতায়। আর্যর সেই শাসন মিশ্রিত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে কক্ষের নিস্তব্ধ দেওয়ালগুলোর মাঝেও। হঠাৎ এক তীব্র আক্রোশে তৃষার কপাল কুঞ্চিত হলো। সহসা দুই হস্তে সশব্দে নোটের খাতাটি বন্ধ করেই সে চেঁচিয়ে উঠল খানিক, অসহ্য মিস্টার মুটকিলার কোত্থাকার! সারাক্ষণ জ্ঞান দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। জাস্ট মেজাজটাই বিগড়ে দিয়েছে আমার। ভাবটা এমন যেন এই দুনিয়ার সব ডিসিপ্লিন ওনার এক। আজ তো একটা ওল্ড স্কুল অ্যারোগ্যান্ট খাম্ব। নিজের এই আকস্মিক চিৎকারে নিজেই লজ্জিত হয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল তৃষা। ঘরের নিস্তব্ধতা যেন তাকে ব্যঙ্গ করছে। মনটা বড্ড অস্থির হয়ে উঠছে। হঠাৎ তার মনে হলো একদণ্ড অন্য কোথাও ঘুরে না আসলে তার এই অযাচিত অস্থিরতার উপশম হবে না। অতঃপর যেমন ভাবনা তেমন কাজ। সে ধীর চরণে কক্ষ থেকে বের হলো। পার্শ্ববর্তী কক্ষেই টুইঙ্কেল থাকে। বলা বাহুল্য আজ সারাদিন বেশ দৌড়াদৌড়ি করায় ক্লান্ত হয়ে নিজের রুমে খেলছিল টুইঙ্কেল। তৃষাকে আর জ্বালায়নি, নতুবা এমন সময় তৃষাকে ফাঁকা পাওয়া বড্ড দায়। তৃষার টেবিল ছেড়ে উঠেই ভাবল টুইঙ্কেলের তুলতুলে প্রশান্ত মুখখানি দেখলে হয়তো তার মনের এই তপ্ত মেঘ কিঞ্চিৎ লাঘব হবে। টুইঙ্কেলের কক্ষের দ্বার ঈষৎ উন্মুক্ত ছিল। তৃষা অতি সন্তর্পণে পদশব্দ গোপন করে ভেতরে প্রবেশ করল। কক্ষের অভ্যন্তরে নীলচে নিশি প্রদীপের ন্যায় আলোয় এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। তৃষা দেখল টুইঙ্কেল তাহার প্রিয় বেয়ার টেডিটি বুকে চেপে অঘোরে নিদ্রায় মশগুল। তার প্রশান্ত ললাটে ঘামের বিন্দু দেখেই তৃষা অতি মমতায় আঁচল দিয়ে তা মুছে এক স্নিগ্ধ চুমু আঁকল। ঠিক তখনই হঠাৎ তৃষার ষষ্ঠেন্দ্রিয় জানান দিল বিশাল এই কক্ষে সে একা নয়। অন্ধকারাচ্ছন্ন কোণ হইতে এক দীর্ঘ ছায়া যেন তার দিকে এগিয়ে আসছে। ছোট থেকেই বড্ড ভীতর তৃষা ভয়ে ও বিস্ময়ে দ্রুত পিছনে ঘুরতে যেতেই আকস্মিক সেই সঞ্চালনে পার্শ্ববর্তী কাষ্টাসনে রক্ষিত বহুমূল্য চীনামাটির ফুলদানিটি তার অলক্ষ্য স্পর্শে টলমল করে উঠল। তৃষার চক্ষুদ্বয় ভরে বিস্ফোরিত হয়ে গেল। তার মনে হইল এই বুঝি দামি কাচের সশব্দ পতনে নিস্তব্ধ রজনীর শান্তি ভঙ্গ হবে, আর তার মিষ্টি টুইঙ্কেলের ঘুমটা ভাঙবে। ভয়ে চোখে খিচ বন্ধ করে নিল সে, কিন্তু ফুলদানিটি ভূমি স্পর্শ করার পূর্বেই একজোড়া দক্ষ ও দীর্ঘ হাত সেটিকে শূন্যেই লুফে নিল। তৃষা স্থবির হয়ে দেখল ল্যাপটপ হাতে আর্য তার অতি সন্নিকটে দণ্ডায়মান। আর্যর দৃষ্টিতে তখন ক্ষুধার তীক্ষ্ণতা। সে অতি সাবধানে ফুলদানিটি স্বস্থানে স্থাপন করে তৃষার নয়নে নয়ন রাখল। তার কণ্ঠস্বর নিম্নগামী হলেও তাতে গাম্ভীর্যের লেশমাত্র অভাব ছিল না। আর্য রুক্ষ ভঙ্গিতে বলল, সিরিয়াসলি তৃষা, ক্যান ইউ জাস্ট বি কোয়াইট ফর অ্যাটলিস্ট 2 মিনিটস?
আপনার কি কোনো শান্ত থাকার সেন্স নেই? ড্যামিট, এই ফুলদানিটি যদি এখন ফ্লোরে পড়তো সেই সাউন্ডে টুইঙ্কেলের ঘুম তো ভাঙতই, প্লাস এই সর্পগুলো আপনার পায়ে বিঁধে কী হতো আইডিয়া আছে? আপনি কি সবসময় এমন মেসড আপ সিচুয়েশন ক্রিয়েট না করলে শান্তি পান না? তৃষা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর্য নিজের গভীর পৌরুষ কণ্ঠে আবার লুক অ্যাট ইউ, এই যে আপনি সারাক্ষণ এমন আনমাইন্ডফুল হয়ে ঘোরেন, এতে কার লাভ হয়? বিকেলে বাগানে ওইভাবে পড়ে যাচ্ছিলেন, এখন আবার এটা। নিজেকে কি খুব সুপার হিউম্যান মনে হয় আপনার? আপনি কি জানেন আপনার এই কেয়ারলেসনেস অন্য কাউকে কতটা প্যানিকড করে দিতে পারে? আই মিন, হোয়াই আর ইউ সো ইরেসপন্সিবল অ্যাবাউট ইয়োরসেলফ? তৃষা আমতা আমতা করে বলতে চাইল, আমি তো আসলে। আর্য তাকে কথা শেষ করতে না দিয়েই পুনর্বার বলল, জাস্ট স্টপ ইট, অজুহাত দেবেন না। নেক্সট টাইম অন্ধকারে এভাবে ড্রাইভ করার আগে অন্তত নিজের সেফটির কথা ভাববেন। ইউ আর নট আ চাইল্ড এনিমোর। যান এবার নিজের রুমে গিয়ে রেস্ট নিন। আর এই টালমাটাল অবস্থায় বেশিক্ষণ জেগে থাকা আপনার নার্ভের জন্য মোটেও ভালো না। গুড নাইট। আর্যর হাতের সেই ক্ষণস্থায়ী স্পর্শ আর শাসনের আড়ালে লুকিয়ে থাকা প্রচ্ছন্ন উদ্বেগের সুর তৃষার স্পন্দন ওলটপালট করে দিল। সে কিছু না বলে দ্রুত কদম ফেলে ঘর থেকে বেরিয়ে এলো। সত্যিই তো তার ভেতরে শিশুসত্তাটা এখনও বড্ড প্রবল রূপে বিদ্যমান। এর জন্য হয়তো বাচ্চাদের সাথে একটু তাড়াতাড়ি বন্ধুত্বসুলভ সম্পর্ক গড়ে ওঠে তার মাঝে মাঝে। তবে সেই সত্তাটাই কারণেই ভীষণ বিপদে পড়তে হয়। বাচ্চাদের মতো লাফালাফি ঝাপাঝাপিতে ওস্তাদ তৃষা প্রায়শই আঘাতে ভোগে। যাতে আর কারো কিছু এসে যায় কি না বলা দুষ্কর, তবে যন্ত্রণাটা একমাত্র তাকেই উপভোগ করতে হয়। তবে এত কিছুর পরেও নিজের ব্যাপারে একদমই সচেতন নয় তৃষা। হবেও বা কী করে? কেউ কি আগে কখনো এভাবে তাকে বলেছে নাকি? বড়জোর এই বিষয়ে বকা আর মার খেয়েছে ভাইয়া ভাবির কাছে, তবে কেউই কখনো এতটা যত্ন করে শাসনের মধ্যেও মমতা মিশিয়ে তাকে বলেনি। তাই কক্ষে যেতে যেতেই তৃষা ভাবল এখন থেকে অন্তত নিজের ব্যাপারে একটু হলেও সচেতন হবে সে। গল্প চলবে।